বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সই হওয়া সনদে নোট অফ ডিসেন্ট উল্লেখ আছে। জনগণের ম্যান্ডেট পেলে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট দল, কিন্তু নোট অফ ডিসেন্টের বিষয়টি বাস্তবায়ন সুপারিশে নেই। এছাড়া সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি দলগুলোর সঙ্গে আলোচনা এজেন্ডায় ছিল না। দুপুরে গুলশানে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ঐক্যমত হওয়া কয়েকটি দফা অগোচরে সংশোধন করেছে ঐক্যমত কমিশন। তাই এই কমিশনের সঙ্গে প্রায় 1 বছরের আলোচনা ছিল জাতির সঙ্গে প্রতারণা। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট কখনোই মেনে নেবে না বিএনপি। এ সময় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতিকে বিভক্ত করা জাতীয় ঐক্যমত কমিশনের কাজ নয়। এর ব্যাপারে আমরা খুব সুস্পষ্টভাবে বলেছি যে গণহত্যাকারীদের, অর্থাৎ আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে জড়িত এবং অন্যান্য বিভাগের যারা সরকারি কর্মকর্তা যারা এর সঙ্গে জড়িত, তাদের অবশ্যই বিচার হতে হবে এবং দ্রুত বিচার হতে হবে। আরেকটি বললেন, নির্বাচনের ব্যাপারে অত্যন্ত পরিষ্কার। আমরা তো আপনার 2026 সালে মধ্য ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা যে কমিট করেছেন জাতির সামনে, আমরা সেটা আস্থা রেখেছি এবং সেই হিসেবে আমরা আমাদের নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন এবং আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু জাতীয় নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে জামায়াত ইসলামী সহ 8টি দল তাদের আন্দোলন আরও জোরদার করতে চায়। এ দাবিতে তারা আজ নির্বাচন কমিশনের স্মারকলিপি প্রদান করেছে। এর মধ্যে সংশ্লিষ্ট আদেশ দ্রুত জারি করা এবং এই আদেশের ওপর ভিত্তি করে আগামী নভেম্বরে গণভোট আয়োজন করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা এবং দুর্নীতির বিচার দৃশ্যমান ও স্বৈরাচারের সহযোগী জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়গুলো রয়েছে। দ্রুত এসব বিষয়ে উদ্যোগ নিতে ইসির প্রতি আহ্বান জানান 8 দলের নেতৃবৃন্দ। যে জাতীয় নির্বাচনের জন্য জনগণ আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, 2014, 2018, 24-এ ভোট দিতে পারে নাই, সে জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ। কিন্তু সেই জাতীয় নির্বাচনের যে আইনি ভিত্তি ছাত্র জনতা রচনা করেছিল, জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আইনি ভিত্তির জন্য অবশ্যই জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস মাদপুর, যুক্ত হচ্ছে তার সাথে। ইলিয়াস, জামায়াত সহ 8 দলের ইসিতে স্মারকলিপি প্রদান কর্মসূচির আরও কি কি খবর আছে আপনার কাছে, এই বিষয়ে আমাদেরকে এখন জানাবেন। আজকে সকাল থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আমরা দেখেছি যে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ এবং সমাবেশ করেছে। মূলত তারা ইসিকে স্মারকলিপি দিয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি এবং নভেম্বরের মধ্যে গণভোটের দাবিতে তারা ইসলামী আন্দোলন, জামাত ইসলামী সহ 8টি রাজনৈতিক দল যে স্মারকলিপি দিয়েছে ইসিতে। ইসি থেকে তারা স্মারকলিপি দেওয়ার পরে বের হয়ে তারা বক্তব্য রেখেছেন। তারা যেমন বলেছেন যে নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। একই সাথে যদি জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয় তাহলে সংকট তৈরি হতে পারে। এছাড়া তারা আরও দাবি জানিয়েছেন যে সকল দলের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এছাড়া তারা আরও দাবি জানিয়েছেন যে এছাড়া তারা যে সমাবেশ থেকে তারা জানিয়েছেন যে ইসি যদি এই দাবিগুলো না মানে তাহলে সেই পূর্বের ইসির মতো দায় কিন্তু এই ইসিরও বহন করতে হবে। তারা লেভেল প্লেইং ফিল্ড, এছাড়া যে আরপিও সংশোধন হয়েছে সেই আরপিও যাতে বহাল থাকে, সেই বহাল রাখার জন্য কিন্তু তারা বলেছেন। বিএনপি সহ অন্য দলগুলো বলছেন যে আরপিও সংশোধন করার বিষয়ে, যেটা কিন্তু এদিকে জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলনের নেতারা যেটা সংশোধন দিয়েছেন, তারা জানিয়েছেন যে যেই আরপিও সংশোধন হয়েছে সেটাই বহাল রাখতে হবে। এই আরপিও সংশোধনের মাধ্যমে আপনার বিষয়ে আমি জানিয়ে রাখতে চাই যে আরপিও সংশোধনের মাধ্যমে পূর্বে যে জোটভুক্ত দলগুলো একই প্রতীকে নির্বাচন করতে পারত। এই ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে স্মারকলিপির সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী ইলিয়াস মাদপুর। দীর্ঘ 17 বছরে ফ্যাসিবাদী শাসনের কবলে পড়ে জাতির মানবতা ও মনুষ্যত্ব ধ্বংস হয়েছিল, পাশবিকতা তৈরি হয়েছিল, কিন্তু সবকিছু বিদায় করে 2024-এর 5ই আগস্ট 1400 ছাত্র জনতা জীবন দিয়ে নতুন বাংলাদেশ তৈরির অভিযাত্রা শুরু হয়েছে। দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগ আয়োজিত ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্প 2025 উপলক্ষে প্রেস ব্রিফিংয়ের দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কথা বলেন।
তিনি বলেন, বিগত বছরগুলোতে দেশের অর্থনীতি লুটপাট, দুর্নীতি সহ সবকিছুকে ধ্বংস করা হয়েছিল, কিন্তু সবকিছু বদলে নৈতিকতার ভিত্তিতে জাতি গঠন করতে চায় জামায়াত ইসলামী। বাংলাদেশের দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের কবলে পড়ে এই জাতির মানবতা মনুষ্যত্ব ধ্বংস হয়েছে, পশুত্ব পাশবিকতার বিকাশ লাভ ঘটেছে। দলীয়করণ, দুর্নীতি, শিক্ষা ব্যবস্থার সব কিছুকে নৈতিক দিক থেকে তছনছ করে ধ্বংস করে দিয়েছে। আমাদের আমিরে জামাত বলেছেন, রাষ্ট্র ব্যবস্থা আমাদের হাতে আসলে আমরা শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতার ভিত্তিতে জাতি গঠনের একটি অনন্য অসাধারণ শিক্ষায় পরিণত করব, একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করব। গণভোট নির্বাচনের আগে না পরে হবে, জামায়াত ও বিএনপিকে এই বিতর্ক থেকে বের হয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সকালে ডিআরইউতে রাজধানীর বর্তমান এবং ভবিষ্যতে পথরেখা শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সংস্কার কমিশনকে বিএনপির ভিন্ন খাতে পরিচালনা করতে চেয়েছে বলেও অভিযোগ করেন এই এনসিপি নেতা। এ সময় সংস্কার কমিশনের সুপারিশমালা ড্রাফট প্রকাশ্যে আনার দাবি জানান এনসিপির মুখ্য সমন্বয়ক। কয়েকটি দল এবং মিলিটারির মধ্যে ভাগ বটোয়ারা যে কমিশনটা গঠিত হয়েছে সেটার অধীনে আসলে কিভাবে সুষ্ঠু ভোট হবে, এবং আপনাদের সাথে বিএনপি খুব ভালো সম্পর্ক রয়েছে, আপনারাও তাদেরকে এই বিষয়গুলো বলুন যে আমরা কিভাবে সুন্দর সুষ্ঠু ভোট বাংলাদেশে উপহার দেওয়ার জন্য একটি স্বাধীন ইলেকশন কমিশন কিভাবে গঠন করতে পারি। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জামায়াত এবং বিএনপির এই যে গণভোট আগে পরে এই যে কুতর্ক আছে, আমরা সেই কুতর্ক জড়াবো না, কারণ আমাদের সামনে অনেকগুলো কাজ রয়েছে, আমরা সেই কাজগুলোতে ফোকাসড হয়ে আছি। এবং জামায়াত ইসলামের প্রতি আমাদের আবেদন থাকবে যে আপার হাউসের যে পিয়ার, সেটা লোয়ার হাউসের পিয়ারটা নিয়ে এসে আপনি পুরা জিনিসটাকে হেলো বানিয়ে দিলেন। আশুলিয়া 6 জনের মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে 16তমের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে 21 অক্টোবর আলোচিত এই মামলায় সাক্ষ্য দেন এনসিপি এনায়েত শহীদ বায়েজিদ বোস্তামির ভাই কারিমুল। পরে স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবী তাদের জেরা করে। এদিকে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনকালে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন, চলে যাচ্ছি তার কাছে। আফজাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকের কার্যক্রম কি, সেখানকার কি খবর আছে আমাদেরকে জানাবেন। শাওন, আন্তর্জাতিক অপরাধ আদালত 2-এ আজকে সাক্ষী গ্রহণ চলছে। আশুলিয়ার যে চাঞ্চল্যকর মরদেহ পোড়ানোর যে মামলা, আপনি জানেন শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান, ঠিক তার পতনের শেষ মুহূর্তে এসে সে সময়ে পুলিশ প্রকাশ্যে একেবারে মিছিলে গুলি করে 6 জনকে হত্যা করে এবং তাদের মরদেহ পুলিশের ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে দেয়। এবং অভিযোগ আছে যখন আগুন দেয়া হয় তখনও একজন জীবিত ছিল। এই বিভৎস যে হত্যাকাণ্ড, সেটার বিচার চলছে। আজকে এই মামলায় 20তম সাক্ষী দিয়েছেন আদালতে অপরাধ ট্রাইব্যুনাল 2-এ, এবং সাক্ষ্য গ্রহণ এখনও চলছে। সাক্ষ্য গ্রহণ এবং জেরা চলছে, এবং ইতিমধ্যে পরবর্তী সাক্ষী গ্রহণ আগামী বুধবার 5ই নভেম্বর এই তারিখেও ঘোষণা দিয়েছেন, এবং আজকে বিকেল পর্যন্ত এই সাক্ষ্য গ্রহণ চলবে বলে আমরা জেনেছি। এবং এখানে সাক্ষী দিয়েছেন সনি মৃধা নামের একজন, যার শরীরে 5টি বুলেট আঘাত এনেছিল বলে তিনি জানিয়েছেন, এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন আজকে বিচারকদের কাছে। এছাড়া এর আগেও অনেকে সাক্ষী দিয়েছেন, যারা ভুক্তভোগী ছিলেন তারাও সাক্ষী দিয়েছেন, এবং রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের সবাই তাদেরকে জেরা করেছেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চট্টগ্রামের একটি মামলার শুনানি হয়েছে, এবং সেখানে একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং জুলাই আন্দোলনে চট্টগ্রামের শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলার সাবেক
কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ট্রাইব্যুনালে আজকে এই দুটি মামলায় কার্যক্রম চলেছে। এই ছিল আজকে ট্রাইব্যুনাল থেকে সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে কার্যক্রমের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন 18তম দিনে গড়িয়েছে। টানা 2 সপ্তাহেরও বেশি সময় ধরে শিক্ষকরা রাজধানীর রাস্তা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বলছেন, সরকার প্রতিশ্রুতি দিয়েও এখনও জাতীয়করণের প্রক্রিয়া সম্পূর্ণ করেনি, তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। গতকাল সড়ক অবরোধ করে আন্দোলন করতে গেলে পুলিশে তাদের সড়ক ছাড়তে অনুরোধ জানায়, কিন্তু শিক্ষকরা উত্তেজিত হয়ে সড়ক থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরুর চেষ্টা করলে জল কামান ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের 44তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় আর্টিলারি সেন্টারে পৌঁছালে তাকে স্বাগত জানান জিওসি 24 পদাতিক ডিভিশন, জিওসি আর্থডক ও সেন্টার কমান্ড্যান্ট। এ সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অধিনায়কদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। দেশের শান্তি শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সার্বক্ষণিক প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। এছাড়া সম্মেলনে যোগ দেন সেনাবাহিনীর সিনিয়র অফিসার, আর্টিলারি রেজিমেন্ট ও এয়ার ডিফেন্স কোরের ব্রিগেড ও ইউনিট অধিনায়কগণ। ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে অপহরণ করা হয় 4 বছরের এক শিশুকে। দীর্ঘ 1 সপ্তাহ পর ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে উদ্ধার করেছে র্যাব 4। এই ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে এক ব্রিফিংয়ে র্যাব 4-এর উপপরিচালক মেজর আবরার ফয়সদ সাদি জানান, এ চক্রের অন্যান্য সদস্য ধরতে অভিযান চলমান রয়েছে। শিবন খালের রিপোর্ট। এক ব্যক্তির হাত ধরে খুব স্বাভাবিকভাবে চলে যাচ্ছে তানহা পাখি নামে 4 বছরের এক শিশু। মনে হচ্ছে নিকটতম কোনো আত্মীয় তাকে নিয়ে যাচ্ছে। তারপর নিখোঁজ ছিল 7 দিন। তানহা পাখির বাবা জানান, 23 তারিখ সন্ধ্যায় তানহা পাখি মিরপুর 11 নম্বরে নিজ বাসার সামনে খেলছিল। কথিত শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। দরবেশে যে একজন ফোন দিছিল, উনি বলছে যে জিনের সেদিক থেকে আমার মেয়েকে এনে দিবে, এটা বলে টাকা নিছে। কান্নাজড়িত কণ্ঠে তার দাদি জানান, 11 মাস বয়সে মাকে হারিয়ে বাবার আদরে বড় হন তানহা। বলেন, দরবেশের ফোন দিয়ে জানায় গায়েবী শক্তির মাধ্যমে তুলে নিয়ে যাওয়া হয় তানহাকে। ধাপে ধাপে নেওয়া হয় টাকা। আমরা অনেক কষ্ট পাইছি, এই যে কামযুগ করলো, কেন করলো, আমাদের বুক খালি করে দিয়েছিল জানেন। ওনাদেরকে আমি ধন্যবাদ দেই। অপহরণ হওয়া তানহাকে উদ্ধারে মাঠে নামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 4। বিভিন্ন জায়গায় অভিযানের পর ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। গত 29শে অক্টোবর আমরা একটা অভিযান পরিচালনা করি। এই অভিযান পরিচালনা করে আমরা 4 বছরের একটা কন্যা শিশু অপহরণপূর্বক উদ্ধার এবং এই অপহরণের সঙ্গে সরাসরি জড়িত 3 জনকে আমরা গ্রেপ্তার করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা আমাদের ছায়া তদন্ত শুরু করি এবং ছায়া তদন্তের এক পর্যায়ে আমাদের কাছে একটা ভিডিও ফুটেজ আসে। যে ভিডিও ফুটেজটা আমাদের জন্য খুবই টার্নিং পয়েন্ট ছিল। তো ভিডিও ফুটেজ দেখার সাথে সাথে আমরা যেটা পরিলক্ষিত করলাম, এটা কোনো নিখোঁজের ঘটনা নয়, কমপ্লিটলি একটা ফ্রেশ অপহরণের মামলা। র্যাব বলেন, এভাবে অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করা হয়। অপহরণে কী ধরনের দ্রব্য বা রাসায়নিক ব্যবহার করা হয়েছে ফরেনসিক প্রতিবেদনের পর জানা যাবে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট আমলের চেয়ে বর্তমানে মানুষ বেশি স্বাধীনতা ভোগ করছে, কিন্তু সামগ্রিক স্বাধীনতা হচ্ছে অবাধ ও সুষ্ঠু আগামী নির্বাচন। দুপুরে রাজবাড়ীতে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদ স্বাক্ষরের পর যখন দেখা যায় অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে, বিষয়টি দুঃখজনক। প্রধান উপদেষ্টার গঠন করা কমিশনের এই ধরনের প্রতারণামূলক কাজ মানুষের প্রত্যাশার বাইরেও বলে মন্তব্য করেন রিজভী। ডক্টর ইউনূস সাহেবকে সবাই সম্মান করে, তিনি একজন গুণীজন। তার নেতৃত্বে যে সরকার, তাকে তো
বিএনপি সহ আন্দোলনরত সব দল তাকে সমর্থন করেছে। তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে এটা মানুষ আশা করে। ফেনীর দাগনভূঞায় কোটি টাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পে বালুর পরিবর্তে কাদামাটি ব্যবহার সহ নানান গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও এলজিইডি কর্মকর্তাদের যোগসাজশে চলছে নিম্নমানের কাজ। প্রতিনিধি আমিন চৌধুরী তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর, সত্যপুর, দিলপুর, কৌরস মুন্সিবাজার সড়ক প্রায় 3,60,00,000 টাকা ব্যয়ে 2.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি ভরাটের কাজ চলছে। কিন্তু বালুর পরিবর্তে এখানে ব্যবহার করা হচ্ছে ড্রেজারের কাদা ও ফসলি জমির মাটি। স্থানীয়রা অভিযোগ করেন, রাস্তা কাটতে গিয়ে নিয়ম অনুযায়ী বক্স কাটিং বা রোলার কম্প্যাকশন করা হয়নি, ফলে রাস্তাটি এখন থেকেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এখানে দেওয়ার কথা ছিল কি আপনার বিটি বালু, যে অরিজিনাল যে বালুটা ওই বালুটা দেওয়া হচ্ছে না। এই কারণে এই রাস্তাটা টিকসই হবে না। এখানে কৃষি জমির মাটি দিয়ে ভরাট করা হচ্ছে, যার ফলে এই রাস্তাটি নিম্নমানের কাজ হচ্ছে। এখানে বাজেটের যে 11 ফিট হওয়ার কথা, সব জায়গায় 11 ফিট প্রশস্ত রাস্তাটা নাই, বক্স ওইভাবে কাটা হয় নাই। ঠিকাদার ও এলজিডি কর্মকর্তাদের মধ্যে যোগসাজশের কারণেই তদারকি নেই অভিযোগ স্থানীয়দের। নিম্নমানের কাজ নিয়ে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট ঠিকাদার। সরকার অনেক টাকা দিচ্ছে, ওই হিসাবে টাকা অনুযায়ী কাজ হচ্ছে না, আর যে কাজটা হচ্ছে এটা মজবুত হচ্ছে না। এই কাদামাটি দেওয়া কোনো তো কথা হয়নি, এটা তো যে শীট দেওয়া হয়েছে এই কাজের শীটে কোনো এগুলো লেখা ছিল না। তো শুরুতে যদি দুর্নীতি হয় লাস্টে কি হবে? এলজিডি নির্বাহী প্রকৌশলী জানান, অভিযোগের বিষয়টি জানতে পেরেছেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। FM 0.5 সেভাবে আমরা সোর্স যেটা দিল সেটা আমরা 0.5 আমরা পেয়েছিলাম। পরবর্তী এখন যেটা ব্যবহার করেছে এটা আমরা দেখি, যদি বালিতে মাটি পরিমাণ বেশি থাকে বা FM না আসে সেক্ষেত্রে আমরা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিই। স্থানীয়দের আশঙ্কা, এভাবে নিম্নমানের কাজ চলতে থাকলে অল্প সময়ের মধ্যেই ধসে পড়বে কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা এই সড়কটি। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। এবার আমাদের দেশ। হেমন্তের আগমনে ঘরে ঘরে নবান্ন উৎসব চলছে। কিছুদিন আগে বন্যা ও অতিবৃষ্টির পরও টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার রোপা আমন ও বোনা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষক বিভাগ ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমের কারণেই এই সফলতা এসেছে। দুই উপজেলার সর্বত্র কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন জমির ধান কেটে ঘরে ওঠানোর কাজে। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। যতদূর চোখ যায় মাঠ জুড়ে শুধু সোনালি ধান, চারদিকে মৌ মৌ গন্ধ। সরেজমিনে ঘুরে দেখা গেছে আমন ধানের বাম্পার ফলন হয়েছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফসলের মাঠ জুড়ে। ইতোমধ্যে শুরু হয়েছে ধান কাটা মাড়াইয়ের কাজ। বৃষ্টির কারণে কৃষকের ফসলে আমন ধানের ফলন ভালো হয় আশায় বুক বাঁধছেন কৃষকরা। ইতোমধ্যে হাটবাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। বর্তমানে ধানের দামও ভালো, ফলে কৃষকের চোখে মুখে আনন্দ। আমি লাগাইছিল তেজি গোল্ড ফলন ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। 1.5 একর জায়গা আমি 87 বুনছি, দেখেন তার ফলন ইনশাল্লাহ প্রায় শতকে 1 মণ করে ধান করবে। আমার ফলন অনেক ভালো। তবে চাষিরা বলছেন ফলন ভালো হলেও সার, বীজ ও ঔষধের দাম বেশি। খরচ বেশি, সারের দাম বেশি, বিষের দাম বেশি, কামলার দাম বেশি। আমরা তো কৃষি মানুষ, আবাদ না করে তো পারি না। আল্লাহর রহমতে ভালো হয়েছে। সারের দাম বেশি, ধানের দাম একটু কম। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলায় ৭,৯২০ হেক্টর জমিতে বোনা আমন ও ৩,৪৬০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। ৭,৯২০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে, এর মধ্যে ৩,৪৬০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে, যার মধ্যে আধুনিক জাতগুলোও আমরা চাষ করেছি। আগাম পানিতে যে রোপা আমনগুলো করা হয়েছিল, বোনা আমনগুলো করা হয়েছিল,
দু একটা জমিতে কর্তন শুরু হয়েছে। আমরা আশা করতেছি 8 থেকে 10 দিনের মধ্যে পূর্ণদমে আমাদের উপজেলায় রোপা আমনের কর্তন শুরু হবে। কৃষকরা কঠোর পরিশ্রমে উৎপাদিত ধানের সঠিক মূল্য পাবে এমনটাই প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।